একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের এই পড়ন্ত বিকেলে রসায়ন প্রথম পত্রের যে আমাদের ক্লাস, অনলাইন ক্লাস, তাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের যে সংকরীকরণ আছে আমাদের, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে সংকরীকরণ নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস। আমরা গত ক্লাসে সংকরীকরণ কি, সংকরীকরণের প্রয়োজনীয়তা কেন, সংকরীকরণের বৈশিষ্ট্য, সংকরীকরণের প্রকারভেদ, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং sp3 সংকরীকরণের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। আমরা গতদিন যে আলোচনাটি করেছিলাম সেখানে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। তো আমরা প্রথমেই সময় স্বল্পতার কারণে আমরা গতদিন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি নাই। আজকে আমরা প্রথমেই চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। প্রথম যে বিষয়টি হচ্ছে যে সংকরীকরণের ক্ষেত্রে আমরা যে অরবিটালগুলোকে মিশ্রিত করছি, একজন শিক্ষার্থী প্রশ্ন করেছো যে এই অরবিটালগুলি কিভাবে মিশ্রিত হয়। তা আমি একটি সাধারণ উদাহরণ দিই। ধরো আমাদের তিনটি মতিচুরের লাড্ডু আছে আর একটি মোয়ার লাড্ডু আছে। এই তিনটি মতিচুরের লাড্ডু এবং একটি মোয়ার লাড্ডু, এটিকে আমরা একসাথে কি করে দিলাম, তাদের উপাদানগুলিকে ভেঙে আমরা একসাথে কি করলাম, মিশ্রিত করলাম। মিশ্রিত করার পরে আমরা তাহলে কয়টা লাড্ডু আমরা মিশ্রিত করেছি? মতিচুরের লাড্ডু 3টি এবং মোয়ার লাড্ডু 1টি। তাহলে মোট 4টি আমরা মিশ্রিত করেছি। এই 4টিকে মিশ্রিত করে তাদের যে উপাদানগুলি আমরা পাবো সেগুলিকে আমরা আবার নতুন করে 4টি আমরা কি করব, নতুন লাড্ডু তৈরি করব, একই শেপের একই আকৃতির আমরা তৈরি করব। এই ক্ষেত্রে আমাদের এই যে বিষয়টি সংকরীকরণের ক্ষেত্রেও বিষয়টি কি একই রকম। যেমন sp3 সংকরীকরণের ক্ষেত্রে একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল, না 3টি p অরবিটাল, মোট কয়টি অরবিটালকে আমরা মিশ্রিত করলাম? 4টি অরবিটালকে আমরা মিশ্রিত করলাম। এই 4টি অরবিটালের মিশ্রণের ফলে আমরা আবার নতুন 4টি অরবিটাল তৈরি করব। যে 4টি অরবিটাল তৈরি হবে সেই 4টি অরবিটালের শক্তি কি হবে? সমান হবে। তাদের কি হবে? সমতুল হবে। সমতুল বলতে আমরা বোঝাচ্ছি তাদের শেপ, তাদের আকৃতি, তাদের বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য সবগুলি কি হবে? সমান হবে। কোনো দিক দিয়ে তাদের কি হবে না, তাদের তুলনা যদি করতে যাই আমরা, তাদের কোনো আমরা পার্থক্য করতে পারবো না। এই জন্যই আমরা বলছি। তো এই হচ্ছে বিষয়টি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে অরবিটালগুলি সংকরীকরণে অংশগ্রহণ করছে, আমরা এক্ষেত্রে যেটি দেখেছি, যেমন মিথেন অণুর গঠন দেখেছিলাম আমরা, সেই ক্ষেত্রে কার্বনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরীকরণ আমরা দেখেছিলাম। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে যে কার্বন পরমাণুর যে অরবিটালগুলি সংকরীকরণে অংশগ্রহণ করেছিল সেই অরবিটালগুলি ছিল হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ অরবিটাল ছিল। যেমন উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর যে এস অরবিটাল সেটিও অর্ধপূর্ণ ছিল এবং 3টি যে পি অরবিটাল, সেই 3টি পি অরবিটালও কি ছিল? অর্ধপূর্ণ ছিল। অর্থাৎ সংকরীকরণের ক্ষেত্রে এক্ষেত্রে এই অর্ধপূর্ণ অরবিটালগুলি অংশগ্রহণ করেছিল। তাহলে কি সংকরীকরণের ক্ষেত্রে শুধু অর্ধপূর্ণ অরবিটালই অংশগ্রহণ করবে, অন্য অরবিটাল অংশগ্রহণ করতে পারবে না? ঠিক না, শুধু অর্ধপূর্ণ না। আমরা সংকরীকরণের ক্ষেত্রে যে অরবিটাল ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সংকরণের ক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটবে। যে অর্ধপূর্ণ ও সমশক্তির, অর্ধপূর্ণ, সমশক্তির বা প্রায় সমশক্তির অরবিটাল কি করবে? অংশগ্রহণ করবে। অরবিটাল অংশ নেবে। এটি একটি পূর্ণ অরবিটালও অংশ নিতে পারবে।
3 ফাঁকা অরবিটাল অরবিটাল অংশ নিতে পারবে। তাহলে আমরা সংকরণের ক্ষেত্রে যে বিষয়টি বলছি সেটি হচ্ছে যে অর্ধপূর্ণ সমশক্তির বা প্রায় সমশক্তির বা কাছাকাছি শক্তি যেটি আমরা বলছি সেই অরবিটালগুলি সংকরণের ক্ষেত্রে অংশ নিতে পারবে। পূর্ণ অরবিটাল অর্থাৎ যে অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা কি আছে পূর্ণ, যেমন যদি একটি অরবিটাল কয়টি ইলেকট্রন থাকতে পারে, 2টি ইলেকট্রন থাকতে পারে, যে 2টি ইলেকট্রন দ্বারা সেই অরবিটালটি পূর্ণ থাকে, তাহলে সে ধরনের অরবিটালও কি করতে পারবে, সংকরণের অংশ নিতে পারবে। তবে সেই অরবিটালগুলি সমশক্তির বা কাছাকাছি শক্তির কি হতে হবে, অরবিটাল হতে হবে। আবার ফাঁকা অরবিটাল, যে অরবিটালগুলিতে ইলেকট্রন নেই, সেই অরবিটালগুলো কি করতে পারবে, সংকরীকরণে অংশগ্রহণ করতে পারবে। তবে সেই অরবিটালগুলিও সমশক্তির বা প্রায় কাছাকাছি শক্তির অরবিটাল হতে হবে। তো এটি আমাদের একটি বিষয়, আমরা পরবর্তীতে দেখব, তখন যাতে আমাদের সমস্যা সম্মুখীন আমরা না হই বা আমাদের নতুন প্রশ্নের উদ্রেক না হয়। তাহলে অর্ধপূর্ণ অরবিটাল যেমন সংকরণে অংশগ্রহণ করতে পারবে, তেমনি ফাঁকা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করতে পারবে, তেমনি পূর্ণ অরবিটালও সংকরণে কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। তবে অরবিটালগুলির শক্তি সমান বা প্রায় সমশক্তির অরবিটাল হতে হবে অরবিটালগুলিকে। এই হচ্ছে আমাদের সংকরণের ক্ষেত্রে একটি শর্ত। এখন আমরা যে কথাটি বলছিলাম, আমরা গতদিন যেটি দেখেছি সেটি হচ্ছে মিথেন অণুর ক্ষেত্রে আমরা সংকরণ দেখেছি। আজকে sp3 সংকরণ, আমরা আজকে আরো কয়েকটির ক্ষেত্রে আমরা সংকরণ দেখব। আমরা যেমন দেখতে পারি সিলিকন টেট্রাহাইড্রাইড অণুর ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, এক্ষেত্রে সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 14। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটি আঁকাই 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz, তাহলে এখানে হবে কত, 2টি। এটি তার স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমরা সিলিকনের উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1। তাহলে উত্তেজিত অবস্থায় যেটি ঘটে, 3s এবং 3px এই দুই অরবিটাল থেকে একটি করে ইলেকট্রন, এই যে 3py এবং 3pz যে অরবিটাল ছিল সেখানে কি যায়, এই ক্ষেত্রে তার অর্ধপূর্ণ অরবিটালের সংখ্যা হলো কয়টি, 4টি। একটি হলো 3s 3px 3py 3pz। এই 4টি অরবিটাল এখন নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে আমাদের সংকর অরবিটাল তৈরি করবে sp3। কয়টি তৈরি করবে, কয়টি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করেছে, 4টি। তাহলে 4টি সমশক্তির অরবিটাল আমার তৈরি হবে sp3। প্রত্যেকটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে, সংকরীকরণে যে অরবিটালগুলি যে অংশগ্রহণ করে তাদের যত সংখ্যক ইলেকট্রন ছিল, সংকরিত অরবিটালেও ঠিক তত সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। এখন এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস, এই যে আমাদের সংকরণের ফলে যে 4টি সংকর অরবিটাল তৈরি হলো, এই 4টি সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের 4টি 1s1, 4টি হাইড্রোজেনের 1s1 অরবিটালের কি ঘটবে, অধিক্রমণ ঘটবে। ঘটে আমাদের কি তৈরি হবে, সিলিকন টেট্রাফ্লোরাইড যে অণুটির কথা বলছি আমরা, সিলিকন টেট্রাহাইড্রাইড যে অণুটির কথা আমরা বলছি, সেই অণুটি কি হবে, তৈরি হবে। এখন আমরা যদি এটাকে অরবিটাল চিত্রের সাহায্যে দেখাই, তাহলে একটি 3s অরবিটাল, তাহলে এটি হচ্ছে সিলিকনের, সিলিকনের 3s অরবিটাল, সিলিকনের 3s অরবিটাল। এর সাথে কয়টি অরবিটাল অংশগ্রহণ করবে, p অরবিটাল, আমাদের 3টি p অরবিটাল অংশগ্রহণ করবে। এটি হচ্ছে px, এটি হচ্ছে py এবং এটি হচ্ছে কি, pz। এই 3টি অরবিটাল অংশগ্রহণ করবে। এটি হচ্ছে সিলিকনের 3টি p অরবিটাল, 3টি p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে।
আমাদের চারটি সংকরিত অরবিটাল তৈরি হবে। আমাদের চারটি সংকরিত অরবিটাল তৈরি হবে। আমাদের চারটি সংকরিত অরবিটাল তৈরি হবে। তাহলে এগুলি হচ্ছে কি sp3 সংকরিত অরবিটাল, sp3 চারটা। তাহলে সিলিকনের চারটি sp3 সংকরিত অরবিটাল এই চারটি সংকরিত অরবিটালের সাথে প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন থাকবে? একটি করে ইলেকট্রন থাকবে। এখন হাইড্রোজেন পরমাণু, চারটি হাইড্রোজেন পরমাণুর যার প্রত্যেকটির এস অরবিটালে কি আছে? একটি করে ইলেকট্রন আছে। তারা এর সাথে কি করবে? সংকরীকরণে অংশগ্রহণ করবে। তাহলে এই যে আমাদের বন্ধনটা তৈরি হলো sp3s, এগুলা কি বন্ড? sp3s সিগমা বন্ড। এগুলাকে বলছি আমরা sp3s সিগমা বন্ড। এইভাবে আমাদের সিলিকন টেট্রাহাইড্রাইড অণু কি হবে? গঠিত হবে। তো আমরা এখানে দেখলাম যেখানে প্রত্যেকটা অরবিটালই কি ছিল? অর্ধপূর্ণ অবস্থায় ছিল। এবার আমরা একটু অন্য যৌগের গঠন দেখি। অ্যামোনিয়া অণু আমরা দেখতে চাই। অ্যামোনিয়া অণু NH3। অ্যামোনিয়া অণু আমরা জানি অ্যামোনিয়া নাইট্রোজেন পরমাণুতে কি আছে? এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তো আমরা এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz 1 1 1। তাহলে এই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এবং এর যোজ্যতা স্তর হচ্ছে এটি। এর যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এর যোজ্যতা শক্তি স্তর। যোজ্যতা শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি এর 2s অরবিটালে দুইটি, p অরবিটালে বিজোড় সংখ্যক একটি করে কি আছে? px এ একটি, py একটি এবং pz এ একটি কি আছে? ইলেকট্রন আছে। এখন সংকরীকরণের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে, এর এই অরবিটালগুলি কি করবে? সবগুলি সংকরীকরণে অংশগ্রহণ করবে। সংকরিত অবস্থায় এর যেটি হবে, অংশগ্রহণ করলে sp3 চারটি অরবিটাল অংশগ্রহণ করেছে। চারটি sp3 সংকরিত অরবিটাল তৈরি হবে। এর ইলেকট্রনগুলো হবে কি? অসংকরিত অবস্থায় একটি অরবিটালে দুইটি ইলেকট্রন ছিল, এক্ষেত্রেও একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকবে এবং বাকি অরবিটালগুলিতে কি থাকবে? একটি করে ইলেকট্রন থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পূর্ণ অরবিটালও সংকরীকরণে অংশগ্রহণ করেছে এবং অর্ধপূর্ণ অরবিটালও সংকরীকরণে অংশগ্রহণ করেছে। আমাদের দেখার বিষয় হচ্ছে এইটি। এখন অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধন দ্বারা কি আছে? যুক্ত আছে। কাজেই এই যে তিনটি যে বেজোড় ইলেকট্রনধারী সংকরিত অরবিটাল আছে, এই তিনটি বেজোড় ইলেকট্রনধারী যে সংকরিত অরবিটাল, এই তিনটি কি করবে? বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। আর একটি যে অরবিটাল আছে আমাদের এই যে sp3, যাতে দুইটি ইলেকট্রন আছে, এই sp3 এই অরবিটালটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হিসাবে নাইট্রোজেন পরমাণুতে থেকে যাবে। আমরা দেখি একটু নাইট্রোজেনের sp3 সংকরিত অবস্থাটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখি এটি হচ্ছে নাইট্রোজেন পরমাণুর sp3 সংকরিত। প্রত্যেকটা হচ্ছে এটা sp3, এটা sp3, এটা sp3, sp3 আমাদের sp3 সংকরিত অবস্থা নাইট্রোজেনের। তাহলে এখানে থাকবে একটি ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি, এখানে থাকবে কয়টি? দুইটি ইলেকট্রন। এখন এর সাথে হাইড্রোজেনের একটা s অরবিটাল এসে যুক্ত হবে, এর সাথে হাইড্রোজেনের একটা s অরবিটাল এসে যুক্ত হবে, এর সাথে হাইড্রোজেনের একটা s অরবিটাল এসে কি হবে? যুক্ত হবে। তাহলে তিনটি হাইড্রোজেন তাদের s অরবিটালের
দ্বারা অতিক্রমণ করলো নাইট্রোজেনের sp3, এগুলা কি সংকরিত? sp3, এটি কি s, এগুলো হচ্ছে কি sp3, আর এটি হচ্ছে কি s, sp3, আর হাইড্রোজেনের হচ্ছে কি s। কিন্তু এই অরবিটালটিতে যে এক জোড়া ইলেকট্রন থেকে গেল, এই ইলেকট্রন জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন হিসাবে এই sp3, এটি sp3 সংকরিত অরবিটাল, এই sp3 সংকরিত অরবিটালে এক জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হিসাবে থেকে যাবে। এই অরবিটালের ইলেকট্রন হচ্ছে এইটি, যেটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হিসাবে থেকে যাবে। এই নাইট্রোজেন পরমাণুর উপরে এই যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হচ্ছে তার এই যে sp3 সংকরিত অবস্থায় তার এই যে ইলেকট্রন জোড়া থেকে যাচ্ছে সেইটি। আমরা এটিকে এভাবে দেখাতে পারি, আমরা এভাবে দেখাতে পারি, এই নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া কি থাকছে? নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকছে। এটি হচ্ছে তাহলে অ্যামোনিয়া অণুর গঠন। এবার আমরা আরেকটি মলের ক্ষেত্রে দেখতে পারি, সেটি হচ্ছে পানির অণু। যদি আমরা পানির অণুর গঠন যদি আমরা দেখতে চাই, তাহলেও আমরা দেখতে পারি পানির অণু যদি আমরা দেখতে চাই H2O, এক্ষেত্রেও পানির অণুর অক্সিজেন পরমাণুতে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। পানির কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস আঁকাতে চাই তাহলে 1s2 2s2 2px 2py 2pz। তাহলে এখানেও দুটা, এখানে একটা, এখানে একটা ইলেকট্রন থাকবে। এই 2px এ দুইটা, 2py একটা, 2pz এ একটা ইলেকট্রন থাকবে। এখন এক্ষেত্রে আমরা এর যোজ্যতা স্তর হচ্ছে 2s এবং এই তিনটা p অরবিটাল হচ্ছে আর যোজ্যতা স্তর, এবং এই যোজ্যতা স্তরের এই চারটি অরবিটালই এক্ষেত্রে কি করবে? সংকরণে অংশগ্রহণ করবে। এবং এই চারটা অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করে sp3, এখানে কয়টি ইলেকট্রন? দুইটি, sp3 দুইটি, sp3 একটি, sp3 একটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি পূর্ণ পূর্ণ s অরবিটাল এবং একটি পূর্ণ p অরবিটাল এবং দুইটি অর্ধপূর্ণ p অরবিটাল কি করছে? এক্ষেত্রে সংকরণে কি করছে? অংশগ্রহণ করছে। সংকরিত যে অরবিটালগুলি তৈরি হলো তাদের দুইটিও পূর্ণ অবস্থায় আছে এবং দুইটি অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই যে অর্ধপূর্ণ যে দুটি অরবিটাল, সেই দুটি অরবিটাল হাইড্রোজেন পরমাণুর সাথে কি করবে? অধিক্রমণে অংশগ্রহণ করে সিগমা বন্ধন তৈরি করবে। আর এই যে দুইটি অরবিটাল, এই দুইটি লোন পেয়ার হিসাবে কি থাকবে? এলপি হিসাবে, লোন পেয়ার হিসাবে থাকবে। আর এর সাথে হাইড্রোজেনের অনেশন, এর সাথে হাইড্রোজেনের অনেশন, এবং এই দুইটি অরবিটালে কি থাকবে? ইলেকট্রন জোড়া কি থাকবে? লোন পেয়ার হিসাবে থাকবে। আমরা যদি sp3 সংকরীকরণটা দেখি, পানির অণুর sp3 সংকরণটা দেখি, তাহলে আমরা দেখতে পাই, আমরা ধরে নিচ্ছি এখানে এক জোড়া ইলেকট্রন, এটা হচ্ছে একটা sp3 সংকর অরবিটাল, এটা হচ্ছে একটা sp3 সংকর অরবিটাল, যেখানে কি আছে? দুইটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন আছে। তাহলে এই যে সংকরিত অরবিটাল যে sp3, এটিও sp3, যেখানে বেজোড় ইলেকট্রন আছে, যে দুটো অরবিটালে বেজোড় ইলেকট্রন আছে সেই দুটো অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটাল এসে কি করবে? অধিক্রমণ করবে তার একটা ইলেকট্রন দিয়ে। আমরা জানি একটি সমযোজী বন্ধন তৈরিতে কয়টি ইলেকট্রন লাগে? দুইটি ইলেকট্রন লাগে। কাজেই এই যে এখানে এই যে আমাদের অক্সিজেনের sp3 থেকে একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের s অরবিটাল থেকে একটি ইলেকট্রন, এই দুইটা অরবিটালের অধিক্রমণের ফলে কি অধিক্রমণটা কি? sp3s, এই দুইটা সিগমা বন্ধন কি হবে? তৈরি হবে। আর এই যে দুইটা অরবিটাল থেকে গেল, এখানে থাকবে কি? লোন পেয়ার, এখানে এটাও হবে কি? লোন পেয়ার। এই যে আমাদের পানির অক্সিজেন, আমরা যদি এটাকে দেখাই তাহলে আমরা দেখতে পাই হচ্ছে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এর লোন পেয়ার, এই যে আর এক জোড়া কি? লোন পেয়ার।
এই হচ্ছে পানির অণুর আমাদের গঠন। তাহলে পানির অণুতেও sp3 হাইব্রিডাইজেশন ঘটে বা সংকরণ ঘটে, এবং এক্ষেত্রে তার দুইটি পূর্ণ অরবিটাল এবং দুইটি অর্ধপূর্ণ অরবিটাল কি করে, সংকরণে অংশগ্রহণ করে। আমরা আরো যদি দেখতে যাই, দেখব কোনো কোনো ক্ষেত্রে ফাঁকা অরবিটালও কি করছে, সংকরণে অংশগ্রহণ করছে। তো আমরা sp3 যে সংকরণ আমাদের, সেটি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আমরা বেশ কিছু যোগের ক্ষেত্রে কিভাবে এটি ঘটে সেটি আমরা দেখালাম। আমাদের পরবর্তী যে সংকরণটি আছে সেটি হচ্ছে sp2 সংকরণ। আমরা এখন একটু সেটি নিয়ে আলোচনা করব। sp2 সংকরণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি sp2 সংকরণ, আমরা দেখতে পাচ্ছি এখানে ইথিন অণুর sp2 সংকরণ দেখানো হয়েছে। আমরা এটি দেখব। কার্বন পরমাণুর ইলেকট্রনিক স্টেট, ইলেকট্রনিক কনফিগারেশন দেখানো হয়েছে। কার্বন পরমাণুর ক্ষেত্রে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। আমরা দেখব কার্বন পরমাণু, দেখব অন্য পরমাণু আমরা দেখব। আমরা একটি যৌগ নিয়ে আমরা এখানে প্রথমে আমরা একটি উদাহরণ নিয়ে আমরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা বোরন ট্রাইক্লোরাইড অণুর উদাহরণ হিসাবে আমরা নেব বোরন ট্রাইক্লোরাইড। বোরন অণুর যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে যাই, বোরন অণুর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px1 2py0 2pz0, অর্থাৎ বোরন পরমাণুর যোজ্যতা স্তরে একটি কি আছে, পি অরবিটালে একটি বেজোড় ইলেকট্রন আছে। কিন্তু বোরন পরমাণুর সাথে সিগমা বন্ধন দ্বারা যুক্ত আছে কয়টি ক্লোরিন পরমাণু? 3টি ক্লোরিন পরমাণু। তাহলে অর্থাৎ বোরনের সাথে ক্লোরিনের কয়টি সিগমা বন্ধন আছে? বোরনের সাথে ক্লোরিনের 3টি সিগমা বন্ধন আছে। তাহলে যেহেতু 3টি সিগমা বন্ধন আছে, সেহেতু এর 3টি কি থাকতে হবে? অযুগ্ম ইলেকট্রনধারী অরবিটাল থাকতে হবে। কাজে উত্তেজিত অবস্থায় বোরন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা যেটি দেখতে পাবো 2s1 2px1 2py1। এখন এই যে এখান 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন কোথায় গেল? 2py এ গেল। এই যে 3টি অর্ধপূর্ণ অরবিটাল হলো, এই 3টি অর্ধপূর্ণ অরবিটাল এখন নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করবে বা মিশ্রিত হবে, দিয়ে 3টি sp2, কয়টি তৈরি হবে? sp2, 3টি sp2 সংকর অরবিটাল তৈরি হবে। অসংকরিত অরবিটালগুলোর প্রত্যেকটিতে কয়টি করে ইলেকট্রন ছিল? একটি করে ইলেকট্রন ছিল। তাহলে এদেরও প্রত্যেকটিতে কি থাকবে? একটি করে ইলেকট্রন থাকবে। এর সাথে এখন যদি আমরা ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 17, তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। তাহলে এর যোজ্যতা স্তর হচ্ছে ক্লোরিনের এইটা। তাহলে এর যোজ্যতা স্তরে 3s 3px 3py এই 3টি অরবিটাল পরিপূর্ণ অবস্থায় আছে, পরিপূর্ণ অবস্থায় আছে। শুধু 3pz অরবিটালে কি আছে? একটি ইলেকট্রন আছে। 3pz অরবিটালে একটি ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, এবং এটি অসংকরিত অরবিটাল। তো এই যে 3pz যে অসংকরিত অরবিটাল আছে এবং যাতে একটি ইলেকট্রন আছে, এই 3pz অরবিটালটি এই বোরনের এই সংকরিত অরবিটালের সাথে কি করবে? অধিক্রমণে কি করবে? অংশগ্রহণ করবে। এবং সেক্ষেত্রে 3টি ক্লোরিন পরমাণুর 3pz অরবিটাল, কোন অরবিটাল? 3pz, যার প্রত্যেকটাতে কি কয়টা ক্লোরিনের? 3টি ক্লোরিনের 3pz অধিক্রমণ করবে। 3pz অধিক্রমণ করবে, করে কি তৈরি হবে? এই বোরন এইরকম কি হবে? যৌগ তৈরি হবে। আমরা যদি দেখতে চাই যে এই সংকরীকরণটার অরবিটাল চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে একটি s এবং দুইটি কি? p অরবিটাল। তাহলে একটা s অরবিটাল, এটি হচ্ছে বোরনের একটি কি অরবিটাল? s অরবিটাল।
এটি হচ্ছে বোরনের একটি এস অরবিটাল, এর সাথে দুইটি পি অরবিটাল কি করবে, সংকরীকরণ। এটি হচ্ছে পি এক্স, এটি হচ্ছে কি পি ওয়াই, এই দুইটি অরবিটাল, এটি হচ্ছে বোরনের দুইটি পি অরবিটাল, সংকরণে অংশগ্রহণ করবে। তাহলে আমাদের যে সংকরণটি তৈরি হবে সেটি হচ্ছে এই রকম অবস্থার সৃষ্টি হবে। তাহলে এর প্রত্যেকটাতে কয়টি করে ইলেকট্রন ছিল, একটি করে ইলেকট্রন ছিল, আমাদেরও এখানে কি থাকবে, একটি করে ইলেকট্রন থাকবে। তাহলে এটিকে যদি আমরা একটু যুক্ত করি তাহলে কেমন হয়, একটি সমবাহু ত্রিভুজ হয়, একটি সমবাহু ত্রিভুজ হয়। এই জন্য এটি হচ্ছে বোরনের, এখানে কয়টি অরবিটাল আছে, বোরনের 3টি sp2 সংকর অরবিটাল। তাহলে এই যে বোরনের একটি এস অরবিটাল এবং বোরনের দুইটি পি অরবিটাল, এই 3টি অরবিটাল নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করে যেটি করবে, 3টি নতুন অরবিটাল তৈরি করবে যাদের প্রত্যেকের শক্তি সমান, যারা সমতুল এবং সমশক্তি সম্পন্ন আমরা বলছি, এই 3টি অরবিটাল তৈরি হবে। এখন যেহেতু এই 3টি অরবিটালের প্রত্যেকের শক্তি সমান, আমরা এবং এই অরবিটাল গুলাতে কি আছে, ইলেকট্রন আছে, শুধু ইলেকট্রন আছে, তো এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে এবং তারা পরস্পরকে, এবং সবার শক্তি সমান, তাহলে সমানভাবে সবাই সবাইকে কি করবে, বিকর্ষণ করবে। এবং এই অরবিটালকে বিকর্ষণ করবে, আবার এই অরবিটালকে বিকর্ষণ করবে, এই অরবিটাল বিকর্ষণ করে তারা এমন একটা অবস্থান গ্রহণ করবে যাতে তাদের মধ্যকার বিকর্ষণের মাত্রাটা কি হয়, সর্বনিম্ন হয়, তাদের মধ্যকার বিকর্ষণের মাত্রাটা কি হয়, সর্বনিম্ন হয়। তাহলে এইরকম একটা পরিস্থিতি, এই যে এর একটা বিষয় এখানে বলে রাখা ভালো, এটা হচ্ছে তার জ্যামিতিক গঠন। কার জ্যামিতিক গঠন, বোরন পরমাণুর না, বোরন পরমাণুর যে অরবিটালগুলি, সেই অরবিটালগুলির একটি জ্যামিতিক শেপ এখানে তারা কি করেছে, গ্রহণ করেছে। এই জ্যামিতিক শেপে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই বিকর্ষণের মাত্রাটাকে সর্বনিম্ন পর্যায়ে আনার জন্য যে শেপটা বা তারা গ্রহণ করেছে, সেখানে তাদের যে কৌণিক দূরত্ব, এই অরবিটাল গুলার যে কৌণিক দূরত্ব, সেটা হচ্ছে কত, 120 ডিগ্রি। প্রত্যেক ক্ষেত্রে কৌণিক দূরত্ব কত, 120 ডিগ্রি। প্রত্যেক ক্ষেত্রে কৌণিক দূরত্ব কত, 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রি কৌণিক দূরত্ব নিয়ে তারা যদি অবস্থান করে, তাহলে তাদের মধ্যকার বিকর্ষণের পরিমাণটা কি হয়, সর্বনিম্ন হয় এবং তারা বেশি স্থিতিশীল হয়। তো এই ক্ষেত্রে এইরকম কৌণিক অবস্থান নিয়ে যখন তারা অবস্থান করে, তখন তাদের যে আকৃতিটা হয়, জ্যামিতিক যে আকৃতিটা হয়, সেটি হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। অর্থাৎ এই যে ত্রিভুজের 3টা বাহু, এটি একই সমতলে কি করে, অবস্থান করে। এই জন্য আমরা বলছি কি, সমতলীয় ত্রিভুজাকার। ত্রিভুজ আকৃতির হয়েছে, এই জন্য আমরা এটাকে বলছি কি, ত্রিভুজাকার, এবং এটি 3টি বাহুই একই সমতলে অবস্থান করছে, এই জন্য আমরা তাকে বলছি কি, সমতলীয় ত্রিভুজাকার। এবং তার প্রত্যেকটার কৌণিক বন্ধন কোণ, যেটাকে আমরা বা কৌণিক দূরত্ব আমরা যেটি বলছি, সেটি হচ্ছে কত, 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা বলছি। এখন আমাদের যে যৌগটির কথা বলছি, বোরন ট্রাইক্লোরাইড, এখন এই যে 3টি, এটি কার, বোরনের 3টি sp2 সংকর অরবিটাল। এই 3টি sp2 সংকর অরবিটালের সাথে প্রত্যেকটির সাথে কে এস অতিক্রমণ করবে, এই যে ক্লোরিন পরমাণু, আমরা ক্লোরিন পরমাণুর কোন অরবিটাল, 3pz অরবিটাল। কয়টি ক্লোরিন পরমাণু লাগবে আমাদের, 3টি। একটি ক্লোরিন পরমাণুতে তার যোজ্যতা স্তরে একটি 3pz অরবিটাল থাকে, এই জন্য 3টি ক্লোরিন পরমাণু এখানে এসে কি হবে, যুক্ত হবে। আমরা সেই অণুর গঠনটি আমরা একটু দেখি, অরবিটালের অধিক্রমণ দ্বারা আমরা একটু দেখি, অরবিটালের অধিক্রমণ দ্বারা অণুর গঠনটি আমরা এখন একটু দেখতে চাই। পি অরবিটালের আকৃতি কেমন, পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার। তাহলে এই যে পি অরবিটাল এখানে এসে কি হবে, যুক্ত হবে। এই এটি হচ্ছে 3pz, আর এটি হচ্ছে ক্লোরিনের 3pz অরবিটাল, যাতে একটি ইলেকট্রন ছিল,
সেই একটি ইলেকট্রন এখানে দেখাচ্ছি। এখানে হচ্ছে কি আর একটি ক্লোরিন পরমাণু এখানে এসে যুক্ত হবে 3p-z অরবিটাল, এটি আর একটি ক্লোরিনের 3p-z অরবিটাল। এখানে আর একটি ক্লোরিন পরমাণু এসে কি হবে, যুক্ত হবে এখানে এখানেও এই 3p-z অরবিটালেও কি হবে, আসবে। তাহলে এটি এইগুলা হচ্ছে কি বোরনের sp2 সংকর অরবিটাল, এটা হচ্ছে কি p অরবিটাল ক্লোরিনের sp2p, sp2p, এটা হচ্ছে কি sp2 sp2p অধিক্রমণ দ্বারা গঠিত কি বন্ধন। তাহলে আমার এখানে হচ্ছে বোরন পরমাণু, এটি হচ্ছে ক্লোরিন, এটি হচ্ছে কি ক্লোরিন, এটি হচ্ছে কি ক্লোরিন, বোরন ট্রাইক্লোরাইড। এক্ষেত্রে বন্ধন কোণ কত, 120 ডিগ্রি, প্রত্যেকটা বন্ধন কোণ কত, 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই যে বন্ধনগুলি কত হবে, এই বন্ধনগুলির নাম হবে sp2p সিগমা বন্ড। কারণ হচ্ছে বোরনের sp2 সংকর অরবিটালের সাথে ক্লোরিনের p অরবিটালের কি ঘটেছে, অধিক্রমণ ঘটেছে, এই জন্য আমরা এটাকে বলছি কি sp2p সিগমা বন্ড। এক্ষেত্রে সিগমা বন্ড গঠিত হয়েছে এবং সেটাকে বলছি sp2p সিগমা বন্ড, আমরা এটাকে বলছি। তো আমরা একটু দেখি আমাদের যে sp2 সংকরণ আমরা এখানে দেখাতে চাই। s অরবিটাল এবং দুইটি p অরবিটালের অধিক্রমণ দ্বারা sp2 অরবিটাল কিভাবে তৈরি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। 2s অরবিটাল এবং দুইটি px এবং py অরবিটালের অধিক্রমণ দ্বারা এই সংকর অরবিটালটি তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বন্ধন গঠনের সময় কোন মোলের যোজ্যতা স্তরের একটি s এবং দুইটি p অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে যদি তিনটি সমতুল সমশক্তি সম্পন্ন ও দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটাল তৈরি করে, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো কি sp2 সংকরণ বলবো আমরা। সরি, এখানে ভুল লেখা আছে আমাদের যে স্লাইডে, sp2 সংকরণ হবে সেটি। sp2 সংকরণের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো বলেছি ইতিমধ্যে। যে প্রথমে আমরা দেখেছি sp2 সংকরীকরণের ক্ষেত্রে একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল এর মধ্যে মিশ্রণের ফলে এই সংকর অরবিটাল তৈরি হয়, এবং যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে ঠিক ততগুলি সংকরিত অরবিটাল তৈরি হবে। একটা s এবং দুইটা p অর্থাৎ মোট 3টি অরবিটাল সংকরে অংশগ্রহণ করে, কাজে নতুন যে সংকরিত অরবিটাল হবে তার সংখ্যা হবে কয়টি, 3টি। উৎপন্ন 3টি অরবিটাল সমশক্তি সম্পন্ন হবে এবং তাদের বন্ধন কোণ কি হবে, সমান হবে, এবং সেটি হবে কত, 120 ডিগ্রি। এই অরবিটাল তিনটি একটি সমবাহু ত্রিভুজের তিন কোণায় কি থাকবে, বিস্তৃত থাকবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে তিনটা কোণা থাকবে সেই তিনটি কোণের দিকে কি থাকবে, বিস্তৃত থাকবে। প্রত্যেকটি সংকর অরবিটাল দিয়ে কি তৈরি করা যাবে, একটি করে সিগমা বন্ধন তৈরি করা যাবে। তো আমরা বোরন ট্রাইক্লোরাইড অণুর ক্ষেত্রে এই সংকরীকরণটি আমরা দেখেছি। এখন আমরা ইথিলিন যে অণু আছে, আমাদের একটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ ইথিলিন অণুর ক্ষেত্রে কিভাবে এই অরবিটালের অধিক্রমণ দ্বারা বা sp2 সংকরীকরণ ঘটে এবং sp2 সংকরিত অরবিটালগুলোর অধিক্রমণ দ্বারা কিভাবে ইথিলিন অণুটি গঠিত হয় সেটি আমরা এখন একটু দেখব। আমরা এটি বোর্ডে দেখার চেষ্টা করি। আমরা ইথিলিন অণুর সংকেত যদি দেখি CH2 ডবল বন্ড CH2, এক্ষেত্রে বা এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন, এই কার্বনের সাথেও যুক্ত থাকবে দুইটি, এটি হচ্ছে ইথিলিন অণু। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইথিলিন অণুতে দুইটি কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন দ্বারা কি আছে, যুক্ত আছে। তো যদি এই কার্বন পরমাণুর এই দ্বিবন্ধনের যে দুইটি গঠিত হয়েছে, এই দ্বিবন্ধনের একটি হচ্ছে সিগমা বন্ধন এবং একটি হচ্ছে পাই বন্ধন। আমাদের সমযোজী বন্ধন পড়ানোর সময় অবশ্যই হয়তো বলে দেওয়া হয়েছে যে
কোন একটি যোগে যদি সবগুলি একক বন্ধন থাকে তাহলে সেগুলির সবগুলি হবে কি সিগমা বন্ড। যদি কোনো যোগে দুইটি পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকে তাহলে তার একটি হবে সিগমা এবং একটি হবে পাই। যদি কোনো যোগে দুইটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকে তাহলে ওই যে দুইটি পরমাণুর মধ্যে যে তিনটি বন্ধন আছে তার একটি হবে সিগমা এবং দুইটি হবে কি পাই বন্ধন। তো এখানে দুইটি পরমাণুর মধ্যে কি আছে দ্বিবন্ধন আছে, তো দুইটা বন্ধন আছে, তাহলে এই দুইটা বন্ধনের একটা হবে সিগমা বন্ধন এবং একটা হবে কি পাই বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বেই বলেছি সংকরিত অরবিটালের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আমরা বলেছি যে সংকর অরবিটাল দিয়ে শুধুমাত্র সিগমা বন্ধন তৈরি করা সম্ভব, অর্থাৎ অরবিটাল দিয়ে কোনো মতেই পাই বন্ধন তৈরি করা সম্ভব না। তাহলে এই যে দুই কার্বন পরমাণুর মাঝে যে একটি পাই বন্ধন আছে, এই পাই বন্ধনটি গঠনে অবশ্যই একটি অসংকরিত অরবিটাল কি আছে জড়িত আছে। অর্থাৎ এক্ষেত্রে এই দুই কার্বন পরমাণুর প্রত্যেকটি কার্বন পরমাণুরই কি থাকতে হবে একটি করে অসংকরিত অরবিটাল কি করতে হবে থাকতে হবে। তাহলে সেই অসংকরিত অরবিটাল দ্বয়ের অধিক্রমণ দ্বারাই তৈরি হবে কি পাই বন্ধন। আর যে বাকি বন্ধন এখানে এই কার্বনের 1 2 এটা যে সিগমা বন্ধন হয় তিনটি বন্ধন, তাহলে এই তিনটি বন্ধন এই কার্বনের যে তিনটি বন্ধন এই তিনটি বন্ধন তৈরি হবে সিগমা বন্ধন দ্বারা, নিচেরটি হবে কি পাই। এই কার্বনের তিনটি বন্ধন তৈরি হবে সিগমা বন্ধন দ্বারা এবং একটি হবে কি পাই বন্ধন। কাজেই এই তিনটি দুই কার্বনের তিনটি সিগমা বন্ধন তৈরি হবে সংকরিত অরবিটালের সাহায্যে এবং যে পাই বন্ধনটি দুই কার্বন পরমাণু যে পাই বন্ধনটিতে যুক্ত আছে সেটি হবে অসংকরিত অরবিটালের অধিক্রমণ দ্বারা। তো এখন আমরা একটু দেখি কিভাবে এই বন্ধনটিকে আমরা এই যৌগটির বন্ধনগুলিকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কার্বন পরমাণুর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখেছি, আমরা দেখছি 1s2 2s2 2px 2py 2pz, তাহলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে এই অবস্থায় থাকবে। তাহলে কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থার যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, এই অবস্থায় তার যোজনী হয় মাত্র 2, তাহলে 1s2 2s1 2px1 2py1 2pz1, এই অবস্থায় চার যোজনী ব্যাখ্যা করা সম্ভব। তাহলে তিনটি প্রত্যেক কার্বন পরমাণুকে কি করতে হবে কয়টি সিগমা বন্ধন তৈরি করতে হবে তিনটি সিগমা বন্ধন তৈরি করতে হবে, তিনটি সংকর অরবিটাল দরকার। এখানে যদি এই তিনটি অরবিটালের আমরা অধিক্রমণ ঘটাই তাহলে আমরা দেখি যে একটি এস এবং দুইটি পি অরবিটাল অধিক্রমণ ঘটিয়েছি আমরা, এবং তাহলে এই ক্ষেত্রে কয়টি অরবিটাল অংশগ্রহণ তিনটি অরবিটাল, কয়টি এস একটি এস অরবিটাল, কয়টি পি অরবিটাল দুইটি পি অরবিটাল, সংকরীকরণের নাম হবে কি sp2। তাহলে এটা হচ্ছে sp2, কয়টি তৈরি হবে 1 2 3 তিনটি অরবিটাল অংশগ্রহণ করেছে, আমাদের সংকরিত অরবিটালও তৈরি হবে কয়টি তিনটি sp2, তিনটি sp2 সংকর অরবিটাল তৈরি হবে। এখন সংকরণের পূর্বে প্রত্যেক অরবিটালে যতগুলা ইলেকট্রন ছিল সংকরণের পরেও তাদের ঠিক ততগুলা কি থাকবে ইলেকট্রন থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে এর কি হলো sp2 সংকরীকরণ ঘটলো এই কার্বনের, এবং সংকরীকরণের পরে দেখো শিক্ষার্থী এইখানে 2pz অরবিটাল, এই যে 2pz যে অরবিটালটি থাকলো আমাদের এই 2pz অরবিটালে একটা কি আছে অযুগ্ম ইলেকট্রন আছে এবং এটি সংকরীকরণে কি করে নাই, এই 2pz অরবিটালটি সংকরীকরণে অংশগ্রহণ করে নাই। এই যে অরবিটালটি সংকরীকরণে অংশগ্রহণ করে নাই এই অরবিটালটি পাই বন্ধন গঠনে কি করবে অংশগ্রহণ করবে। আমরা যেটা বলছি যে পাই বন্ধন গঠনের জন্য অসংকরিত অরবিটাল দরকার, এই যে পাই বন্ধন এই পাই বন্ধন দুই কার্বন পরমাণুরই কি থাকবে এই 2pz যে অরবিটাল থাকবে এই 2pz অরবিটাল দ্বারা কি হবে পাই বন্ধন গঠিত হবে। আর এখানে যে তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি হলো এই তিনটা sp2 সংকর অরবিটালের একটা sp2 দুই কার্বনের মাঝে এই যে সিগমা বন্ধন তৈরিতে ব্যবহৃত হবে, আর এই দুইটা কি হবে
দুইটা হাইড্রোজেনের সাথে অধিক্রমণ দ্বারা দুইটা সিগমা বন্ধন তৈরি করবে, অর্থাৎ মোট তিনটা সিগমা বন্ধন তৈরি। তাহলে দুইটা কার্বন পরমাণু আছে, দুইটা কার্বন পরমাণুতেই এইরকম ঘটনা ঘটবে, অর্থাৎ দুইটা কার্বন পরমাণুরই কি ঘটবে, sp2 সংকরণ ঘটবে। আমরা এখন একটু দেখি sp2 সংকরণটা আমরা দেখেছি এর আগে, এখন আমরা একটু আঁকাই কিভাবে sp2 সংকরণটা আমরা বলছি। sp2 সংকরিত কার্বন যে আমরা দেখাই একটু, এটি হচ্ছে একটি sp2 সংকরণ, এটি হচ্ছে একটি sp2 সংকরিত অরবিটাল। একটু উল্টা ঘুরিয়ে দিলাম আমরা, এটাও কিন্তু ত্রিভুজ আকৃতির, কিন্তু এটা উপরের দিকে ছিল, আমরা সাইড ভাবে করেছি আমাদের সুবিধার জন্য। তাহলে এটি একটি কার্বন পরমাণু, এটি একটি কার্বন পরমাণু, ধরলাম এই কার্বনটি হচ্ছে এইটি, তাহলে তার তিনটি সংকরিত অরবিটাল আমরা দেখিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা এর আরেকটি কি আছে, অসংকরিত অরবিটাল আছে, এর আরেকটি অসংকরিত অরবিটাল আছে, সেটিও আমাদের কি করতে হবে, দেখাতে হবে। আমরা একটু ভালোভাবে আঁকাই। তাহলে এটি হচ্ছে তার একটি সংকরিত sp2, এটি হচ্ছে একটি sp2, এটি হচ্ছে আরেকটি sp2। এর একটি অসংকরিত অরবিটাল আছে, আমরা সেটিকে লাল কালি দিয়ে দেখাচ্ছি, এটি হচ্ছে তার কি অসংকরিত, এগুলি হচ্ছে কি সংকরিত অরবিটাল, এগুলি হচ্ছে সংকরিত অরবিটাল, আর এই লালটি হচ্ছে তার কি অসংকরিত অরবিটাল। তাহলে এটি একটি কার্বন পরমাণু, আর একটি কার্বন পরমাণু আছে, আর একটি কার্বন পরমাণু আছে আমাদের, এইটি তারও একই রকম অবস্থা ঘটবে। এটি হচ্ছে আর একটি কার্বন পরমাণু, এটি হচ্ছে তার তিনটি sp2 সংকর অরবিটাল, তার তিনটি sp2 সংকর অরবিটাল। তাহলে এটা হচ্ছে একটি, এটি হচ্ছে একটি, এটি হচ্ছে একটি, তিনটি sp2 সংকর অরবিটাল। এরও একটি কি থাকবে, অসংকরিত অরবিটাল থাকবে, যাকে আমরা 2pz বলছি আমরা, এই 2pz। তাহলে এই সংকরিত যে অরবিটাল গুলা, তাদের প্রত্যেকে কয়টি করে ইলেকট্রন আছে, একটি করে ইলেকট্রন আছে, এরও একটি করে ইলেকট্রন আছে, এরও একটি। তা আমরা ইতিমধ্যে খেয়াল করেছি এই কার্বন পরমাণুর একটি sp2, এই কার্বন পরমাণুর একটি sp2 সংকর অরবিটালের সাথে কি করেছে, মুখোমুখি কি করেছে, অতিক্রমণ করেছে, এবং এখানে একটি সিগমা বন্ড কি হয়েছে, সিগমা বন্ড তৈরি হয়েছে। এখন এই যে অসংকরিত 2pz অরবিটাল, এখানেও একটি করে ইলেকট্রন আছে, এই যে একটি ইলেকট্রন আছে, এই যে একটি ইলেকট্রন আছে, তাহলে এটি হচ্ছে তার একটি ইলেকট্রন। এই কার্বনেরও 2pz এ একটি ইলেকট্রন আছে, এই কার্বনেরও 2pz এ কি আছে, একটি ইলেকট্রন আছে। এখন এই কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন যুক্ত আছে, এই দুইটি হাইড্রোজেন এই যে সংকরিত অরবিটাল আছে, এই সংকরিত অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ দ্বারা, তাহলে এখানে বন্ধনটা হলো sp2s সিগমা বন্ড, এটি হচ্ছে সিগমা বন্ড, এখানে হচ্ছে কি sp2s সিগমা বন্ড। এরও সাথে হাইড্রোজেন এসে যুক্ত হবে মুখোমুখি অধিক্রমণ দ্বারা, এরও সাথে যুক্ত হবে, সিগমা বন্ধন তৈরি হবে। তাহলে এই যে এই কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন, এই কার্বনের সাথেও দুইটি হাইড্রোজেন কি হলো, যুক্ত হলো। এখন এই যে অসংকরিত 2pz অরবিটাল একই সমান্তরালে অবস্থান করছে, একই সমান্তরালে অবস্থান করছে, এদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ ঘটে পাই বন্ধন তৈরি হবে। এটি হচ্ছে সিগমা বন্ধন, আর এটি হচ্ছে কি পাই বন্ধন, পাই বন্ড। তাহলে আমাদের এই যে দুই কার্বন পরমাণুর মাঝে একটি বন্ধন, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এটা একটা পাই বন্ড, এটা একটা, এই দুটো মিলে কি দুটা পাই বন্ড হলো না, এই দুইটি মিলে একটি কি পাই বন্ড। যেহেতু পি অরবিটালের আকৃতি কেমন, ডাম্বেল আকার, তো এই ডাম্বেলের দুই মাথায় অতিক্রমণ করে এবং এরও একটি ইলেকট্রন থাকে, এই অরবিটালে একটি ইলেকট্রন থাকে। এই একটি ইলেকট্রন দ্বারা শুধুমাত্র এর একটি ইলেকট্রন, এর একটি ইলেকট্রন দ্বারা মোট কয়টি বন্ধন গঠন সম্ভব, একটি বন্ধন গঠন সম্ভব। এই দুটি একটি বন্ধন, যে কোনো একটি সমযোজী বন্ধন গঠনে দুইটি ইলেকট্রন জড়িত থাকে। তাহলে এখানে এই 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 যে দুইটি অরবিটাল অধিক্রমণ ঘটলো, এই দুইটি অরবিটালের অধিক্রমণে কয়টি ইলেকট্রন জড়িত আছে, দুইটি ইলেকট্রন জড়িত আছে। যেহেতু দুইটি ইলেকট্রন জড়িত আছে, সেহেতু এই ক্ষেত্রে একটি বন্ধনই কি হবে, তৈরি হবে, অর্থাৎ ওই ওপরের অধিক্রমণ নিচের টোটাল অধিক্রমণ দ্বারাই একটা বন্ধন, এই ওপর এবং নিচ দ্বারা পাই বন্ড, এবং এটি হচ্ছে কি সিগমা বন্ড, তার দুজনের মাঝে কি এই যে দ্বিবন্ধন। এভাবেই আমরা যে ইথিলিন অণু আছে, সেই ইথিলিন অণুর যে অরবিটাল চিত্র আমরা এটি দেখিয়েছি, এবং এখানে কিভাবে সেই অরবিটালগুলির অধিক্রমণ দ্বারা কিভাবে এই ইথিলিন অণুটি গঠিত হয়, সেটিও আমরা কি করেছি, দেখানোর চেষ্টা করেছি। তো আমরা
আজকে sp2 সংকরীকরণ নিয়ে আমরা আলোচনা করলাম বা করছি। আমরা আরেকটু হয়তো আমাদের সময় আছে, আমরা সেটু আরেকটু বিস্তারিত যাব। আমাদের যে সালফার ডাইঅক্সাইড অণু আছে, সেই সালফার ডাইঅক্সাইড আরো কিছু অণু আছে আমাদের, সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এই sp2 সংকরীকরণ দ্বারা গঠিত হয় সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা একটু দেখি, আমাদের একটু জটিলে আমরা যাই। সালফার ডাইঅক্সাইড আমাদের যে অণুটি আছে, এই অণুটির ক্ষেত্রে আমরা কিভাবে এই অণুটি সংকরণ দ্বারা ব্যাখ্যা করতে পারি বা এই অণুটির গঠনকে আমরা কিভাবে সংকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি সেইটি আমরা দেখব। তার আগে আমরা আমাদের স্লাইড এটা একটু দেখি। আমরা স্লাইডটাতে আমাদের sp2 সংকরণ দ্বারা ইথিলিন অণুর গঠনটি দেখানো আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখানে অনেক ভালোভাবে দেখানো আছে আমাদের যে তিনটি পি অরবিটাল, সেই তিনটি পি অরবিটাল প্রত্যেক কার্বনের তিনটি sp2 সংকর অরবিটাল একই তলে অবস্থান করছে এবং উভয় কার্বন পরমাণুর একটি করে sp2 সংকর অরবিটাল নীল কালি দিয়ে প্রদর্শিত। নীল কালিগুলো হচ্ছে তারা অতিক্রমণ করে ইতিমধ্যে একটা সিগমা বন্ড তৈরি করেছে এবং অবশিষ্ট যে প্রত্যেক কার্বন পরমাণুর দুইটি sp2 অরবিটাল সংকর অরবিটাল রয়েছে, তাদের প্রত্যেকের সাথে একটি করে হাইড্রোজেনের s অরবিটাল অতিক্রমণ দ্বারা সিগমা বন্ড তৈরি করেছে এবং অসংকরিত যে পি অরবিটাল প্রত্যেক কার্বন পরমাণুর ওই তলের উপর লম্বভাবে অবস্থিত আছে, সেই অরবিটালগুলির পাশাপাশি অতিক্রমণ দ্বারা পাই বন্ড তৈরি হয়েছে। আমরা হলুদ যে আমাদের সেটি দেখছি পাই বন্ড, উভয় ডাম্বেলের পাশাপাশি অতিক্রমণ দ্বারা এই পাই বন্ড তৈরি হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে উপরে এবং নিচ এবং দুইটা মিলেই একটা পাই বন্ড আমরা দেখতে পাচ্ছি। এটাই ভালোভাবে বোঝানোর জন্য আমি এটি দেখালাম। আমরা এখন যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এটা দেখতে পারি আমাদের একটি ভিডিও আছে, এখানে যদি আমরা দেখাতে পারি, সব শেষে আছে আমাদের ভিডিওটি, সোর্স পেলে হয়তো দেখানো যাবে। sp2 সংকর অরবিটাল গঠনের In the ethylene molecule, C2H4, each carbon atom has 3 sp2 hybrid orbitals আমাদের যে ভিডিও sp2 সংকর অরবিটালের যে ভিডিও and one unhybridized 2pz orbital that is perpendicular to the plane of the hybrid orbitals. The 2pz orbitals of each carbon atom form an additional bond. This bond is referred to as a একটি পাই বন্ধন তৈরি করলো। ইতিমধ্যে তারা একটি সিগমা বন্ধন তৈরি করে ফেলেছে তার পূর্বে, এবং দুইটিরই যে পাশাপাশি দুইটিরই যে কার্বন পরমাণু ছিল তাদের প্রত্যেকের সাথে একটি করে হাইড্রোজেন বন্ধন কি হয়েছে, যুক্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি ইথিলিন অণুর ক্ষেত্রেই দেখানো হয়েছিল কিভাবে এটি গঠিত হয়। পাই বন্ধন গঠনটি আমাদের সমস্যা হয়, ওটি আমরা দেখানোর চেষ্টা করছি। পাই বন্ধন, এই যে পাশাপাশি তারা অতিক্রমণ করলো, পাই বন্ধন গঠিত হলো, এটিতে আমাদের অনেক সময় সমস্যা হয় বুঝতে, ওই জন্য আমরা এটি দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা একটু দেখব যে সালফার ডাইঅক্সাইড অণু কিভাবে গঠিত হয়। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তো আমরা সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 16। আমরা যদি একটু দেখি ইলেকট্রন বিন্যাসটি, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তাহলে আমরা যদি দেখি
10 10 11 12 13 14 15 এখানে দুইটি হবে, এখানে একটি হবে, এই অবস্থায় আছে। তাহলে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি আমরা এখানে যে সালফারে, তাহলে সালফারের যোজ্যতা স্তর হচ্ছে এইটুক, এর যোজ্যতা স্তর হচ্ছে এইটুক। তাহলে সালফারের এই যোজ্যতা স্তরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এর যে স্বাভাবিক অবস্থায় এর ইলেকট্রন বিন্যাসে এস অরবিটাল এবং একটি পি অরবিটাল ইলেকট্রন দ্বারা কি আছে, পূর্ণ আছে, এবং দুইটি পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে। এখন সালফার ডাইঅক্সাইড অণু যখন গঠিত হবে তখন যেটি হবে যে সালফারের সাথে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে। সালফারের সাথে যে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে সে দুইটি অক্সিজেন পরমাণুর একটি অক্সিজেন পরমাণুর সাথে সালফার পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে, এবং এই দ্বিবন্ধনের ক্ষেত্রে একটি হবে সিগমা বন্ধন এবং একটি হবে কি পাই বন্ধন। তাহলে একটি সিগমা, একটি হবে কি পাই বন্ধন। আর তো পাই বন্ধন গঠনের জন্য সেক্ষেত্রে তার লাগবে কি একটি কি লাগবে, অসংকরিত অরবিটাল লাগবে। তাহলে এই যে অরবিটালটি 3pz যে অরবিটালটি, এই অরবিটালটি অসংকরিত অবস্থায় থেকে যাবে। আর এই যে এই তিনটি অরবিটাল থাকলো যোজ্যতা স্তরের, যা দুইটি ফিল্ড এবং একটি হাফ ফিল্ড অরবিটাল, এই তিনটি অরবিটাল মিলে sp2 তিনটি sp2 সংকর অরবিটাল তৈরি করবে, যার দুইটিতে দুইটি করে ইলেকট্রন এবং একটিতে কি থাকবে, একটি ইলেকট্রন থাকবে। এই তিনটি সংকর অরবিটাল কি হবে, তৈরি হবে। তাহলে আমরা এই সালফারের এই যে সংকর অরবিটালটি আমরা সেটি একটু দেখি। তাহলে আমাদের সংকর অরবিটালের চিত্র হচ্ছে এরকম। আমরা এইরকম ভাবে দেখাতে পারি, আচ্ছা। তো আমাদের এই সালফারের সাথে অক্সিজেনের যদি আমরা দেখি, অক্সিজেন কত 8, দুইটি অক্সিজেন 1s2 2s2 2p 4 2px 2py 2pz। তাহলে এর হচ্ছে 6 7 8। তাহলে আমরা যদি দেখি তাহলে এর সাথে অক্সিজেনের পি অরবিটাল সেগুলা কি করবে, অধিক্রমণে অংশগ্রহণ করবে অক্সিজেনের অরবিটাল। তাহলে অক্সিজেনের ওই একটি, এখানে দুইটি অক্সিজেন, সেই দুইটি অক্সিজেনের একটি অক্সিজেনের সংকরীকরণ ঘটবে এবং আরেকটি অক্সিজেনের ঘটবে না। যে অক্সিজেনটির সংকরীকরণ ঘটবে তার হবে তার বা সংকরীকরণ না ঘটলেও তার দুইটা অরবিটাল কি থাকবে, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকবে, আর দুইটা কি থাকবে। তাহলে আমরা দেখাতে পারি এইভাবে, এটি sp3 সংকরীকরণ ঘটতে পারে। তাহলে আমরা এটিকে যদি দেখাই এইভাবে আমরা দেখাতে পারি যে এর চারটি যে অরবিটাল sp3 সংকরীকরণ ঘটে, sp3 সংকরীকরণ ঘটে, sp3 সংকরীকরণ ঘটলো 1 1 2 এইভাবে ঘটলো। তাহলে এর হলো এখানে এর একটি এই যে একটিতে যেটি নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, আর এই যে নিঃসঙ্গ ইলেকট্রনগুলি থেকে গেল এক জোড়া, আর এখানে একটা থাকলো। এখন আরেকটি যে আছে সালফার আছে, তাহলে একটি সালফার, এটি হচ্ছে অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, এটি অক্সিজেন পরমাণু, আর এটি হচ্ছে সালফার পরমাণু, এটি হচ্ছে সালফার পরমাণু। তাহলে সালফার পরমাণুর যেটি দেখি যে তার একটি sp2 তে একটি ইলেকট্রন, আর দুইটা sp2 তে কয়টা করে ইলেকট্রন, দুইটা করে ইলেকট্রন, এগুলোতে কয়টা করে ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। কিন্তু এর আবার কি আছে, একটি কি আছে, একটি অসংকরিত অরবিটাল আছে, এর একটি অসংকরিত অরবিটাল আছে। এই অসংকরিত অরবিটালের সাথে অক্সিজেনের যে অসংকরিত অরবিটাল থাকে তার সাথে তার কি ঘটে, পাশাপাশি অধিক্রমণ ঘটে। এটি হচ্ছে সিগমা বন্ড, আর এটি হচ্ছে কি পাই বন্ড, অসংকরিত। এখানে আরেকটি অরবিটাল আছে। তাহলে এই দুটি পাশাপাশি অধিক্রমণ হলো। এখন একটি অক্সিজেনের সাথে তাহলে দ্বিবন্ধন
তৈরি হলো, একটি অক্সিজেনের সাথে তার দ্বিবন্ধন তৈরি হলো। আর একটি অক্সিজেনের সাথে আর একটি অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 8 1s2 2s2 2p 2px 2py 2pz, তাহলে 2 2 এই এখানে যখন এর সাথে বন্ধন গঠন করতে আসবে তখন সালফারের এই ইলেকট্রন দ্বারা এর সাথে কি ঘটবে, বিকর্ষণ ঘটে, এর একটা অরবিটাল কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, 2pz অরবিটালটি ফাঁকা হয়ে যাবে। সেই ফাঁকা 2pz অরবিটালের সাথে এই এই এটি হচ্ছে অক্সিজেনের 2pz অরবিটাল, 2pz অরবিটাল, এটি হচ্ছে অক্সিজেনের 2pz অরবিটাল, ফাঁকা 2pz অরবিটাল। এখানে যে বন্ধনটি গঠিত হবে সেই বন্ধনটি হচ্ছে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন। এটি আরেকটি অক্সিজেন পরমাণু, এটি অন্য অক্সিজেন পরমাণু 2pz অরবিটাল, আর এটি একটি অক্সিজেন পরমাণু, আর এটি আরেকটা অক্সিজেন পরমাণু 2pz অরবিটালের সাথে এর সংকরিত অরবিটালের কি ঘটলো, অধিক্রমণ ঘটলো। আর এই সংকরিত অরবিটালে যে এক জোড়া ইলেকট্রন থেকে গেল সেই ইলেকট্রন জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন হিসাবে থেকে যাবে। তো এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? সালফার পরমাণুর সাথে অক্সিজেনের এই যে এটি হচ্ছে এই অক্সিজেনের সাথে দ্বিবন্ধন, একটা সিগমা এবং একটি পাই, আর আরেকটা অক্সিজেনের সাথে কি হবে, তার এই সন্নিবেশ বন্ধন দ্বারা কি হবে, গঠিত হবে। এইভাবে সালফার অণু কি হবে, গঠিত হবে। তাহলে এই যে দুইটি, এই অক্সিজেনটা হচ্ছে কোনটা, এই তার অরবিটাল, তার গঠন হচ্ছে এইটা, আর এই অক্সিজেনটা হচ্ছে কোনটা, এইটা, তার ক্ষেত্রে এরকম। তার যে 2pz অরবিটাল ফাঁকা, সেই 2pz অরবিটালে এই সালফার পরমাণু তার এক জোড়া ইলেকট্রন দিয়ে দিয়ে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করলো। এই হচ্ছে সেই সন্নিবেশ বন্ধনটা। এইভাবে সালফার ডাইঅক্সাইড অণুর গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা sp2 সংকরীকরণ নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের আরো বেশ কয়েকটি সংকরীকরণ আছে, আমরা আগামী ক্লাসে সেই সংকরীকরণগুলি নিয়ে তোমাদের সাথে অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের পরবর্তী যে ক্লাসটি আছে সেই ক্লাসটিতেও সংকরীকরণ নিয়ে আলোচনা হবে। তারপরেও হয়তো আরেকটি ক্লাস লাগবে আমাদের, বিশেষ করে যোগের কোন যোগে কোন ধরনের সংকরীকরণ আছে সেই বিষয়গুলি জানার জন্য আমাদের আরেকটি হয়তো ক্লাসের প্রয়োজন হবে। আমাদের যেহেতু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা এই বিষয়টিতে অনেক সময় দিচ্ছি তোমাদের, এবং এটি আমাদের সেকেন্ড ইয়ারে জৈব রসায়নে এই সংকরীকরণ আমাদের প্রয়োজন হবে। এবং আমরা সাধারণত দ্বিতীয় বর্ষে আর সংকরীকরণ পড়াই না, যেহেতু প্রথম বর্ষে আমাদের এই বিষয়টি ভালোভাবে আমরা পড়াই, সেহেতু দ্বিতীয় বর্ষে থাকলেও আমরা সেটি আর পড়াই না। কাজে এখনই তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। বিশেষ করে জৈব রসায়ন বোঝার জন্য সংকরীকরণ বিষয়টি অবশ্যই ভালোভাবে কি করতে হবে, বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাস দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।